এবার খোদ রাজধানীতেই মিলেছে ইয়াবা তৈরির কারখানা। র্যাব বলছে কাঁচামাল মিলছে দেশেই। কেরানীগঞ্জের ইয়াবা মিয়ানমারের মতোই এমন আরও কারখানা থাকার তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর কেরানীগঞ্জে দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে একটি ইয়াবা কারখানার সন্ধান পায় র্যাব 10। সেখান থেকে 1968 পিস ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি সহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় 4 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রায় 2 বছর ধরে কেরানীগঞ্জের এই কারখানায় ইয়াবা তৈরি করে কামরাঙ্গীরচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে আগেও 3টি মাদক মামলা রয়েছে। আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয়। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাবের দাবি, ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এখন মিলছে বাংলাদেশেই। তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশেই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবে হোক জেনেছে। কোনো ইনগ্রিডিয়েন্টসের যে অবৈধ এমনটি নয়, যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও না, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। কেরানীগঞ্জে তৈরি এসব ইয়াবার আকৃতি ও বাহ্যিক মান মিয়ানমার থেকে আসা ইয়াবার মতো বলে জানান তিনি। একেবারেই একই, কিন্তু রাসায়নিক যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসের যে রেশিও, এটা তো আমরা এখনো বলতে পারবো না। এগুলো গাঠনিকভাবে আরও বিস্তারিত জানা যাবে। আমি বারবার বলছি যে রিমান্ডে আনার পরে আমরা তাদের রুটে আমরা যেতে পারবো। জিজ্ঞাসাবাদে দেশে এমন আরও কারখানার সন্ধান মিলছে বলে জানিয়েছে র্যাব। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। তাদের সাথে রোহিঙ্গাদের কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানতে পারেনি র্যাব। এদিকে 2টি অভিযানে ড্যামরা থেকে পুলিশের লুট হওয়া 2টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং কদমতলী থেকে 2টি ম্যাগাজিন সহ একটি রিভলভার পরিত্যক্ত অবস্থায় পেয়েছে র্যাব। অবশ্য সেটা পরিত্যক্ত ছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H.E. ব্রেন্ট-টির নেতৃত্বে 14 সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরো রয়েছেন। এরই মধ্যে প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 17 নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে আসেন 6 নম্বর ক্যাম্পে। সেখানে টাওয়ারে উঠে গোটা ক্যাম্পের বিভিন্ন চিত্র দেখেন। পর্যবেক্ষণ করেন সুইস রেড ক্রিসেন্ট পরিচালিত প্রাইমারি স্বাস্থ্য সেবা। এরপর তারা ক্যাম্প 4 WFP'র ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যাম্প এক্সটেনশন ফর ক্যাম্প পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল 5:30টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্পর্কে কি কি তথ্য আপনার রয়েছে জানাবেন? এছাড়া পরবর্তীতে আর কি কি কর্মসূচি তাদের রয়েছে তাও জানতে চাই। অসুবিধা নেই। রোহিঙ্গা মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে কক্সবাজারের উখিয়ার যে একটি নর্থ এন্ড কফি রোস্টার্স আছে সেখানে শরণার্থী বিষয়ক কমিশনের সাথে মিটিংয়ে বসছেন।
কারণ আপনি জানেন যে আনঅফিসিয়ালি একটা চা চক্রের বিষয় ছিল, সে চা চক্রটি শুরু হয়েছে, একটু পরেই তিনি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যতটুকু সার্জিও গোর যেটি আছেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করেছেন, বিশেষ করে রেজিস্টার্ড ক্যাম্প 4 নম্বরে, তারপরে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সেন্টার, তারপর হেলথ কেয়ার সেন্টার, এই জায়গাগুলো পরিদর্শন করেছেন। সেখানে সেবা প্রার্থী যে সমস্ত রোহিঙ্গা আছে তাদের সাথে কথা বলেছেন, যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি জানবার চেষ্টা করছেন। আপনি হয়তোবা খেয়াল করছেন সার্জিও গোর ইতিমধ্যে গাড়িতে উঠছেন এবং যে জায়গায় শরণার্থী বিষয়ক কমিশনের সাথে কথা বলছে সেই জায়গা থেকে গাড়িতে উঠে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং আপনি হয়তোবা সেই ছবিটা দেখতে পাচ্ছেন। এটা কক্সবাজার উখিয়ায় নর্থ এন্ড, যেখানে আনঅফিসিয়ালি একটা চা চক্র ছিল, চা মিটিং ছিল, সেই জায়গা থেকে তিনি শেষ করে শরণার্থী বিষয়ক কমিশনের সাথে কথা বলে তারা হচ্ছে রওনা দিচ্ছেন। আমরা হয়তোবা তিনি কথা বলবেন না, আমরা অনেকবার ট্রাই করেছিলাম তার সাথে কথা বলবার জন্য, তিনি কিন্তু কথা বলবেন না। আমরা মিজানুর রহমানকে পেয়েছি, শরণার্থী বিষয়ক কমিশনার, তার সাথে আমরা একটু কথা বলবার চেষ্টা করবো। অনেকদিন ধরেই বিদেশিরা কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে বিমুখ। এই সফরটা মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন পরে তাহলে কেমন যখন আপনার রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে, জাতিসংঘের মাধ্যমে সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং উনি বাংলাদেশের উপর কীরকম বিরূপ প্রভাব পড়ছে এটাও জিজ্ঞাসা করলেন। তো আমি বুঝিয়ে বললাম যে আমাদের স্থানীয় জনগণ এখানে রোহিঙ্গাদের অর্ধেক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, এখানে তাদের মধ্যে অনেক দুঃখ যাতনা রয়েছে, সেটি আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে সরকারের তরফ থেকে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে সরকারের, এগুলো ওনাদেরকে বললাম। তো ওনারা এটা বুঝতে পেরেছেন, জিজ্ঞাসা করছেন যে এখনও কি লোক আসে। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ এখনও লোক আসছে এবং ওই পারে এয়ার স্ট্রাইক হচ্ছে এবং ওখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, সেজন্য আসছে। এবং আমরা যে আমাদের যে রিপাট্রিয়েশন যে আমাদের মূল এজেন্ডা সেটিও আমরা স্মরণ করিয়ে দিয়েছি ওনাদেরকে, ওনারাও এটা বুঝতে পেরেছেন। আমরা বলেছি বাংলাদেশ, উনি বললেন যে স্থানীয়দের মনোভাব কীরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না। তো এটা ওনারা বুঝতে পেরেছেন এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা স্বীকার করলেন হ্যাঁ রোহিঙ্গাদের সাথে যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে চান। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টা উঠছে 3 লাখে, এই বিষয়ে আপনি অবগত করেছেন কিনা বা ওনারা কিছু জানেন না? 3 লাখের বিষয়ে আসলে আমি অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু জানি না, সুতরাং এটি ওনাদের সাথে আমি শেয়ার করতে পারি। মনে হচ্ছে ওনারা কি এটাতে সন্তুষ্ট কিনা বা ওনারা করবেন কিনা? না, ওনারা তো ফেরত যায়, ওনারা তো ওনাদের চেষ্টা করবেন বলেছেন, এটা তো ওনারা বাংলাদেশের পাশে থাকবেন এটা বলেছেন। কোন ক্যাম্প উনি পরিদর্শন করেছেন, কি কার্যক্রম এটা তো সন্তুষ্ট? জি, উনি ক্যাম্প প্রথমে গিয়েছেন HW, যেখানে একটি টাওয়ার আছে, উপরে উঠে পুরো ক্যাম্প এক নজরে দেখা যায়। সেইখান থেকে ওনারা গিয়েছেন ক্যাম্প 4A, যেখানে রেজিস্ট্রেশন সেন্টার আছে, যে UNHCR এবং বাংলাদেশ গভর্নমেন্টের জয়েন্ট ভেরিফিকেশন হয় প্রত্যেক রোহিঙ্গাকে, যে ডাটাবেসের আন্ডারে নেওয়া হয়, এটি দেখেছেন। তারপরে ক্যাম্প 6-এ IRC হসপিটাল দেখেছেন। তারপর ক্যাম্প 4 এক্সটেনশনে WFP যে ফুড আউটলেট আছে, কীভাবে খাবার বিতরণ করা হয়, সেখানে গ্রুপ ডিসকাশন করেছেন রোহিঙ্গাদের সাথে। আর সাথে UN এজেন্সিরা ছিল, NGOর লোকজন ছিল, তারা কথা বলেছে, রোহিঙ্গাদের সাথে তারা কথা বলেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান, তিনি যিনি বললেন তার সাথে যে মিটিং হয়েছে মার্কিন
হ্যাঁ, যে মার্কিন প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, যেটা মূল কথা হচ্ছে রোহিঙ্গাদের সহায়তা তারা এখনো অব্যাহত রাখবে, যেহেতু 2017 সাল থেকে এই পর্যন্ত 240 কোটি মার্কিন ডলার এখানে রোহিঙ্গাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। তারা এই মিন্টু, আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আবারও আপনার সঙ্গে। দর্শক, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রতিনিধি দল, সরাসরি যুক্ত হয়ে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। একই সাথে গণভোটের রায় নিয়েও টালবাহানার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। পরিবহন খাতে উঠে আসে শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে। এই খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি, যার কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বিএনপি সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। এদিকে গণভোটের রায় নিয়ে সরকারের প্রতি টালবাহানার অভিযোগ করেন তিনি। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দানাই বানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করার প্রত্যয় জানান জামায়াত আমির। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চায়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। ভারত থেকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হতে পারে।
যশোরের চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন নির্বাচনের আগে প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দেন। শুক্রবার প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের বেহাল চাঁচড়া RHD হতে রাজগঞ্জ GC সড়কের 4 কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের কাজ উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছ থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান। LGED যশোর 3,73,99,220 টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সর্দার ইন্টারন্যাশনাল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে যখন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গেছি, আমার মা বোনেরা গেছেন, আমরা বলেছিলাম অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ড দিন। যে চাঁচড়া ইউনিয়ন আমরা প্রত্যাশিত ভোট পাইনি, সেই চাঁচড়া ইউনিয়নেই আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করবার চেষ্টা করব। লেখাপড়া ছাড়া জীবনযাত্রার মান উন্নয়নে বিকল্প কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার সকালে নাটোরে নবাব সিরাজউদ্দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। এদেশে নকল প্রথা বাদ দিতে হবে। তিনি আরো বলেন, যতই হরতাল বা অবরোধ করুক না কেন, নকল করে পাশ কিংবা অটো পাস করার সুযোগ আর নেই। লেখাপড়া না করলে চাকরি পাওয়ারও সুযোগ থাকছে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না। যতই হরতাল করেন, অবরোধ করেন, নকল করে পাস করা, অটো পাস করার এই সুযোগ আর হবে। আমি অভিভাবক, শিক্ষক, ছাত্র সকলের কাছে অনুরোধ, সকলকে পড়ার টেবিলে পড়ার বিকল্প নাই, লেখাপড়ার বিকল্প নাই। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না, লেখাপড়া না করলে চাকরি হবে না। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানকে সামনে রেখে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাজধানীর কামরাঙ্গীর চরে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বিকেলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন বলে জানান তিনি। এ সময় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান স্থানীয় নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।